নমস্কার, আমি অভিজিৎ। আজ এই ভিডিওটা নিয়ে আসার একটাই লক্ষ্য, যে এই মুহূর্তটাকে যে মুহূর্তে আমরা 2025 সালে আমরা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার, এবং এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখছি। ভবিষ্যতে যাতে এই ভিডিওটা দেখে এই মুহূর্তটার আনন্দ উপভোগ করতে পারি এবং সবাই যাতে এই আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। 2017 সালের পাকিস্তানের বিপক্ষে এখনও ম্যাচটা আমার মনে আছে। হার্দিক পান্ডিয়ার সেই অবিশ্বাস্য লড়াই, দুরন্ত লড়াই, তবুও ম্যাচটা আমরা অনেক রানের ব্যবধানেই হেরে গেছিলাম। এবং পাকিস্তানের সেই সময়ে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং ইউনিট হিসেবে তিনটে ইউনিটেই অবিশ্বাস্য সেই ম্যাচটা খেলেছিল এবং আমাদের থেকে ম্যাচটাকে অনেক দূরে নিয়ে চলে গেছিল। তো তারপরে আবার 7 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, এবারে ফাইনালে যাওয়া, এবং 2013 সালে MS ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছিলাম। তারপর আবার 12 বছর পর আমরা 2025 সালে এবারে যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে, এবং যৌথভাবেই বলা যেতে পারে পাকিস্তান এবং দুবাইয়ের মাঠে খেলা হয়েছে। তো এই দুবাইয়ের ম্যাচগুলো যদি আমরা লাস্ট কয়েকটা ম্যাচই দেখি, লাস্ট কয়েকটা ইন্ডিয়া দুবাইতেই খেলেছে, তো এখানে যদি আমি ম্যাচগুলো দেখি, এর যদি ফার্স্ট ইনিংস টোটাল মোটামুটি দেখা যায়, তাহলে গড় এই শুধু যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বলা হয়, তাহলে গড় ফার্স্ট ইনিংস টোটাল 250-র কাছাকাছি। তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড কিন্তু খুব একটা খারাপ টার্গেট আমাদের জন্য দেয়নি। 252 রান টার্গেট যথেষ্ট, এবং ফাইনালে এই টার্গেটটা ফাইনালের যে নার্ভ গেম এটা একটা, এবং প্রেশার গেম, এই প্রেশার গেমে এই 250টাই ইটস লাইক 275, প্রায় আমি যদি ধরি 10% ইনক্রিজ হয়ে যায় সাইকোলজিক্যালি। এবং তার সাথে সাথে নিউজিল্যান্ডের অত্যন্ত ভালো ফিল্ডিং, এই অত্যন্ত ভালো ফিল্ডিংয়ের জন্য প্রায় মনেই হচ্ছিল যে এটা 252 রানের কোনো টোটাল নয়, এটা 280-290, ইট সিমস লাইক। তো এখান থেকে আমরা প্রথম থেকেই ম্যাচটা, এবার কিন্তু যদি আমি প্রথম 10-15 ওভার দেখি, 15 ওভার অবধি, 16 ওভার অবধি দেখি, সেইখানে রোহিত শর্মার একটা দুরন্ত ইনিংস। প্রথম 6-7 ওভারের, প্রথম 10 ওভারের মধ্যেই রোহিত শর্মা নিজের ইন্ডিভিজুয়াল নিজস্ব 50 করে ফেলেছিলেন, হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন, এবং খুবই নিজস্ব ছন্দে দেখা গেছেন। রোহিত শর্মা নিজস্ব ছন্দেই ব্যাট করছিলেন। দেখে মনে হচ্ছিল যদি আরও 5-6 ওভার তিনি খেলে দেন, তাহলে 15-16 ওভারের পর 20-22 ওভারের মধ্যেই হয়তো ইন্ডিয়া ম্যাচটাকে অনেকটা গ্রিপ করে ফেলবে। কিন্তু এটা ক্রিকেট ম্যাচ, তো এখানে ওঠা পড়া সব কিছুই থাকে। সেখানে গিল কিন্তু যোগ্য সঙ্গত দিচ্ছিল, প্রায় 50 বলে 31 রানের ইনিংস খেলে রোহিত শর্মাকে বেশ যোগ্য সঙ্গত দিচ্ছিল প্রথম দিকে। ইন্ডিয়া 16-17তম ওভারেই 100 করে ফেলেছিল। তো 108-109 তখন হয়তো গিল যে শটটা খেলতে গেছিল, একটু লফটেড ড্রাইভ খেলতে গেছিল, কিন্তু গ্লেন ফিলিপসের অসাধারণ একটা ক্যাচ আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এবং গ্লেন ফিলিপস শুধু আজকের দিনে নয়, এই গোটা টুর্নামেন্টেই যে ধরনের ক্যাচগুলো লুপেছে, তার সাথে যথাযথভাবেই জন্টি রোডসের তুলনা হচ্ছে। তার কারণ সত্যি ক্যাচগুলো অসাধারণ, ক্যাচগুলো ফ্লাইং মোডে নেওয়া, এবং এই জন্য অনেকে তাকে ফ্লাইং ফিলিপস বলেও আখ্যায়িত করছে। অনেকে বলছে যে এটা মিমও বেরিয়েছে অনেক জায়গায় যে কিউই পাখি উঠতে পারে না, কিন্তু নিউজিল্যান্ডের এই কিউই দল, তো তারা তাদের ফিল্ডিংয়ে তারা বুঝিয়ে দিচ্ছে তারা উঠতে পারে। তো আমি এই ম্যাচটার মধ্যে যেটুকু পর্যালোচনা যদি আমি রিভিউ টাইপের করতে চাই, তাহলে এই ম্যাচটা সত্যিভাবে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্য ফাইনাল। তার কারণ হচ্ছে, যদি আমি দেখি যে
ঠিক যেন 2013 সালের মোমেন্টটা মনে পড়ে গেল। 2013 সালে ম্যাচটা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, ফাইনাল ম্যাচটা। সেখানে রিডিউস হয়ে যায়, 20-22 ওভারে ম্যাচ হয়ে যায় এবং 20 ওভারের ম্যাচ হয়ে যায়, 20 ওভারের ম্যাচ হয়ে যায়, এবং সেটাও কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। লাস্ট মোমেন্টে লাস্ট 2-3 ওভারে ম্যাচটা ঘুরে যায় আমাদের দিকে, ইন্ডিয়া ম্যাচটা জেতে। ঈশান্ত শর্মার একটা অসাধারণ একটা বল থেকেই ম্যাচটা ঘুরে যায়, এটা আমার এখনও মনে আছে। কিন্তু এই ম্যাচটা প্রথম থেকেই প্রথম ইনিংসটা যদি আমি ধরি 252 রানের টার্গেট, এটা কিন্তু ফেয়ার এনাফ টার্গেট ফাইনালের জন্য। এবং তারপর থেকে যদি ইন্ডিয়ার ইনিংসটাকে পর্যালোচনা করতে বসি, সেইখানেও মানে অসাধারণ ওঠাপড়া। তো প্রথম থেকে যদি আমি একটু পর্যালোচনা করতে যাই যে নিউজিল্যান্ডের ইনিংস, সেখানে আমরা দেখতে পাই যে শামির ওভারে প্রথম দিকেই একটা কট অ্যান্ড বোল্ডের সুযোগ ছিল শামির কাছে রাচিন রবীন্দ্রকে নিয়ে নেওয়ার, কিন্তু সেই ক্যাচটা ড্রপ হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে শামি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় 2-3 বার এর আগেও কট অ্যান্ড বোল্ডের চান্স মিস করেছে। সত্যিকারেরই ওই রকম একই শামি চোটাঘাত থেকে ফিরে এসছে, এবং তার সাথে সাথে ওর যা রান আপ নেওয়া এবং ফাস্ট বোলারদের জন্য সত্যি কট অ্যান্ড বোল্ড একটু হায়ার অল্টিটিউডে নেওয়া, মাথার ওপরে যখন বলটা আসে তখন নেওয়াটা খুবই চাপ হয়ে যায়। তো সেটাকে যদি আমি একটা হাফা চান্সও বলি, তাহলে সেইটা থেকে ম্যাচ কিন্তু তারপরেও বরুণ চক্রবর্তী যখন আসে, ম্যাচটা একটুখানি হলেও ধরে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই সময় প্রায় 6-7 ওভারের মধ্যেই 50 রান তারা পূর্ণ করে ফেলে, 58 রান 59 রান বোধহয় করে ফেলেছিল। তো তারপর বরুণ চক্রবর্তীর বলে একটা লফটেড খেলার চেষ্টা করেছিল, লফটেড খেলার চেষ্টা করাতে ক্যাচ ওঠে, এবং সেই ক্যাচটা একটুর জন্য মিস করে যায় শ্রেয়াস আইয়ার। এক অদ্ভুত সমাপতন পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে শ্রেয়াস আইয়ারেরও একটা ফেয়ার চান্স কাইল জেমিসন লংয়ে মিস করেছিল সেই ক্যাচ। মানে মোরন যদি আমি এখানে ম্যাচটাতে দেখি, মানে দুটো টিমই কিন্তু ক্যাচ অনেক ফেলেছে এই ম্যাচটাতে, প্রায় বোধহয় 7-8টা ক্যাচ বোধহয় দুটো ইনিংস মিলিয়েই পড়েছে। এবং সেই ক্যাচগুলো যে খুব একটা মানে হাফা চান্স ছিল সেরকম নয়, হয়তো 70-30 চান্স ছিল। কিছুটা হয়তো কিছু ক্যাচ আবার ছিল পুরো হয়তো মানে ভালো কন্ডিশনে থাকলে বা কোনো হয়তো প্রেশার ম্যাচ না হলে হয়তো সেটা 100% কনভার্সন হতো। তো যাই হোক না কেন, প্রথম থেকে যদি আমি দেখি তাহলে তবে এই যে ক্যাচগুলো ফেলেছে রাচিন রবীন্দ্রা, সেটা কিন্তু বেশি আমাদের ভুগতে হয়নি। তারপর রাচিন রবীন্দ্রা মোটামুটি এরা 10 ওভারের কাছাকাছি গিয়ে আমাদের 10 ওভারের মধ্যেই ইয়ংয়ের উইকেটটা তুলে নেয় বরুণ চক্রবর্তী, এলবিডব্লিউ হয়। ইয়ংয়ের উইকেটটা পড়ার পর আমরা দেখতে পাই যে ওই 10 ওভারের মধ্যেই 2টো উইকেট কুইক সাকসেশনে তুলে নেয় কুলদীপ যাদব। একটা হচ্ছে আমাদের কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে যায় রাচিন রবীন্দ্রা, এবং তারপরে তার ঠিক পরের ওভারে কুলদীপ যাদব যখন আসে তখন কট অ্যান্ড বোল্ড হয়ে যায় আমাদের কেন উইলিয়ামসন। তো যাই হোক, আমাদের মোটমাট খেলাটা ঘুরে যায়, ঠিক ইন্ডিয়ার দিকে ঘুরে যায় এই 2-3টে উইকেট কুইক সাকসেশনে চলে আসার পর মানে যখন আমার সম্ভবত এখন মনে হচ্ছে নিউজিল্যান্ড তখন বোধহয় 80-85 রানে ছিল। তারপর থেকে ম্যাচটা কিন্তু আস্তে আস্তে টার্ন নেওয়া শুরু করে ইন্ডিয়ার দিকে, এবং তারপর যথারীতি ম্যাচটা একটু স্লো হয়ে যায়। ম্যাচটা স্লো হয়ে যায় কারণ তখন পার্টনারশিপের খুব দরকার ছিল। সেটা কিন্তু খুবই ভালোভাবে টম ল্যাথম এবং আমাদের ড্যারিয়েল মিচেল নিউজিল্যান্ডের এই দুজন ব্যাটসম্যান স্ট্রাইক রোটেট করে করার চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু সেই পার্টনারশিপটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ 14-15 রানে ফিরে গেছিলেন টম ল্যাথম। তারপর ড্যারিয়েল মিচেলের সাথে একটা গ্লেন ফিলিপসের একটা পার্টনারশিপ হয়, বিল্ড করে। তারপর আমরা দেখতে পাই যে মোটামুটি মিচেলের 63 মতো রান করেছেন। ড্যারিয়েল মিচেল 63 মতো রান করেছেন, তারপর গ্লেন ফিলিপস করেছেন 34 রান, এবং পরবর্তীকালে শেষ দিকে এসে ব্রেসওয়েলের একটা
খুবই দ্রুত ইনিংস খেলেছে, 40 বলে 53 রানের একটা ইনিংস। মোটামুটি এই ইনিংসগুলোতে ভর করে, এবং রাচিন রবীন্দ্রা প্রথমেই করে গেছিলেন প্রায় 39-40 রানের মতো। এই ইনিংসগুলোতে ভর করে নিউজিল্যান্ডের টোটাল গিয়ে দাঁড়ায় 251, 7 উইকেটে। 7 উইকেট হারিয়ে সেখানে মোট বরুণ চক্রবর্তী নিয়েছেন 2 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট নিয়েছে, শামি 1 উইকেট পেয়েছে, জাদেজা 1 উইকেট পেয়েছে, এবং একটা রান আউট হয়েছে কোহলি এবং KL রাহুলের জন্য। তো যাই হোক, এই করে দাঁড়ালো মোটামুটি আমাদের 251 রান। এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু ফাইটিং টোটাল ছিল, যেটাকে ভর করে। এবং পরবর্তীকালে প্রথম 16 ওভারের যেই একটা ইন্ডিয়ার যে ইনিংসটা, সেই ইনিংসটাতে দেখে মনে হয়েছিল খুব সহজেই ইন্ডিয়া ম্যাচটা বার করে নিয়ে চলে যাবে, খুব একটা কষ্ট করতে হবে না। কিন্তু গ্লেন ফিলিপস অসাধারণ একটা ক্যাচ, এই অসাধারণ ক্যাচ, এটা বোধহয় ক্যাচ অফ দ্য টুর্নামেন্টও পাবে আমার মনে হয়। এখন তো আমি যে সময় ভিডিওটা করছি সেই সময় জাস্ট ম্যাচটা শেষ হয়েছে। তো যাই হোক, এটা হয়তো চলে আসবে আর 2 ঘন্টা পর সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর। মনে হচ্ছে ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট, অবিশ্বাস্য ক্যাচ, একটা অসাধারণ ক্যাচ লুপেছে এটা ফাইনালে। তো যাই হোক, এরপর যেটা হবে, যেটা হলো সেটা হচ্ছে গিল 31 রান করে ফিরে যাওয়ার পর যথারীতি স্কোরবোর্ডে হালকা প্রেশার আসতে থাকে। 20-22 ওভার অবধি বেশ ভালোই দেখা যাচ্ছিল, মোটামুটি রান কম এলেও মোটামুটি ইয়েতে আমাদের, হ্যাঁ, তারপর হচ্ছে বোধহয় 20তম ওভার কি 21তম ওভারে কোহলি আমাদের ব্রেসওয়েলের ফার্স্ট বলেই LBW হয়ে যায় কোহলি, একদম প্রথম বলেই। আচ্ছা, তারপর KL রাহুল আমাদের প্রায়, তারপর আর বেশিক্ষণ উইকেট, কোহলি আউট হওয়ার পর, কোহলি 1 রান করেছে, কোহলি আউট হওয়ার পর আমাদের নামলো শ্রেয়াস আইয়ারের সাথে রোহিত শর্মার ইনিংসটা খুব বড় না হলেও মোটামুটি 3-4 ওভার, 4-5 ওভার তারা ক্রিজে ছিল একসাথে। পার্টনারশিপটা অন্তত 5-6-7 রানের পার্টনারশিপ একটা হয়েছিল, 10 রানের মতো পার্টনারশিপ হয়েছিল। এই 10 রানের মতো পার্টনারশিপের মধ্যে বেশ খেলাটা হচ্ছিল, ছন্দেই হচ্ছিল, কিন্তু ওই 4-5টা ওভারে ডট বলের সংখ্যাও প্রচুর হয়ে গেছিলো। মানে ওই 10 রান এসেছে 5-6 ওভারে, প্রায় ডট বল খেলেছে মোটামুটি 20টা মতো ডট বল খেলা হয়েছিল। এই ডট বলের প্রেশারেই হয়তো রোহিত শর্মা আর রিদিমটা বজায় রাখতে পারলেন না নিজের, এবং একটা বড় শট খেলতে গেলেন। বড় শট খেলতে গিয়ে রাচিন রবীন্দ্রার বলে তিনি স্টেপ আউট করে মারতে গিয়ে তিনি মিস করেন ফ্লাইটটা, এবং মিস করার পর বলটা যথারীতি স্পিন হয়ে আমাদের টম ল্যাথামের হাতে যায়, স্টাম্প আউট হয়, এবং কোহলি রোহিত শর্মা 83 বলে 76 রান করে ফিরে যান ড্রেসিং রুমে। তো 83 বলে 76 রান, এটা দেখে মনে হবে হয়তো তিনি বল খেলেছেন, কিন্তু ওই যে আমি বললাম না, লাস্ট এই যে 20 থেকে 25 ওভারের মধ্যে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, যে ট্রানজিশন পিরিয়ডে শ্রেয়াস আইয়ার এবং রোহিত শর্মা দুজনেই সেরকম অর্থে সেই অর্থে স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না নিজেদের মধ্যে, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছিল। ওই 30টা বলের মধ্যে মোটমাট 10 রান মতো হয়তো ইন্ডিয়ার এসেছিল। তো সেই সময় প্রায় তখন রোহিত শর্মা যখন আউট হয়েছেন তখন বোধহয় 122 রান ইন্ডিয়ার। তো এই 122 রান মানে 108-9 রানে গিল আউট হয়ে যায়, এবং তারপর ওই রকমই 10 বা 15-12 রানের পর 12 রানের মানে ওই একটা ছোট্ট পার্টনারশিপের পর 10 রানের পার্টনারশিপের পর তারপর পার্টনারশিপটা ভেঙে যায়, রোহিত শর্মা আউট হয়ে যায়। কিন্তু রোহিত শর্মার এই যে 76 রান 83 বলে লাস্টে দেখা যাচ্ছে, ওটা দিয়ে কিন্তু ইনিংসটা বিচার করলে চলবে না। রোহিত শর্মা কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছেন, এবং এই ইনিংসটার বড় গুরুত্ব রয়েছে, তার কারণ পরবর্তীকালে দেখা গেছে যে মোটামুটি ওই 25 ওভার থেকে শুরু করে 25 ওভার না 20-22 ওভার থেকে শুরু করে 40 ওভার পর্যন্ত যে এই পিরিয়ডটা, 20 ওভার বা 18 ওভারের যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটাতে আস্তে আস্তে কিন্তু পিচ খুব স্লো হয়ে গেছিলো, টার্ন হচ্ছিল পিচে, এবং নিউজিল্যান্ডের স্পিনাররা খুবই এফেক্টিভ হয়েছে। যদি আপনার স্কোরবোর্ড দেখেন তাহলে দেখতেই পাবেন যে স্যান্টনার, তারপর হচ্ছে এমনকি গ্লেন ফিলিপস,
তার সাথে ব্রেসওয়েল আর রচিন রবীন্দ্রা, এই 4টে স্পিনারই কিন্তু খুব এফেক্টিভলি সেই পিরিয়ডটাতে আমাদের অস্বস্তিতে ফেলেছিল ইন্ডিয়ান ব্যাটার্সদের। তো সেই মোমেন্টে হাল ধরে মানে ওই যে ব্যাটনটা চেঞ্জ হয় রোহিত শর্মা যাওয়ার পর। তো রোহিত শর্মার যে ইনিংসটার কথা বলছিলাম, রোহিত শর্মার ইনিংসটা ভেরি ভেরি ভ্যালুয়েবল ইনিংস। ফাইনালে একটা প্রথম দিকে এই ঝোড়ো ইনিংসটার জন্যই অনেকটা কিন্তু মাঝখানের যে প্লেয়াররা তাদের চাপ কিন্তু অনেকটাই কমে গেছিলো। মাঝখানের প্লেয়ার বলতে আমি বলবো যে এই শ্রেয়াস আইয়ার এবং আকসার প্যাটেল এসে প্রায় 61 রানের একটা পার্টনারশিপ করেন, প্রায় হয়তো 80-85 বল খেলে। তো এই তখন কিন্তু এই স্কোর বোর্ড প্রেশারটা অতটাও ছিল না, এই কারণের জন্য তারা অন্তত সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে ঠিকঠাকভাবে খেলতে পেরেছিলেন। কিন্তু যদি প্রথম 10-15 ওভারের মধ্যেও ইন্ডিয়া মানে যে স্টার্টটা রোহিত শর্মা দিয়ে গেছেন সেই স্টার্টটা যদি না দিতে পারতেন, যদি ব্যর্থ হতেন, নর্মালি আমরা দেখতে পাইনি, নর্মালি আমরা দেখেছি যে 10 ওভারের মধ্যেই রোহিত শর্মা ফিরে গেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং তার রান মানে সেই অর্থে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারেনি। কিন্তু আজকের ইনিংসটা যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং এই 76 রান খুবই ক্রুশিয়াল। এবং তারপর আমাদের শ্রেয়াস আইয়ার আসে। শ্রেয়াস আইয়ার এসে শ্রেয়াস আইয়ার এবং আকসার প্যাটেলের একটা 61 রানের একটা পার্টনারশিপ হয়, এবং 61 রানের পার্টনারশিপ হয় এবং খুবই ক্রুশিয়াল একটা ইনিংস। 48 রানের 63 বল বোধহয় খেলেছে, 68 বলের একটা শ্রেয়াস আইয়ারের ইনিংস। যদিও যে বলটাতে তিনি আউট হয়েছেন সেই বলটা কিন্তু অতটাও খুব একটা ভালো, মানে সেই সেন্সে বলটা কিন্তু অতটাও ভালো কিছু কার্যকরী বল ছিল না। তিনি একটা মানে কি বলবো, একটা শট খেলতে গেলেন হয়তো সেই যে পজিশানে খুব একটা দরকারও ছিল না শটটা খেলার, কিন্তু এটা খেলা, এটা হয়, এগুলো এরকমভাবে জাজ করা যায় না। তো তার আগেই কিন্তু একটা জিনিস হয়েছে, 37তম ওভারে গেন ফিলিপসকে একটা 109 মিটারের 6 মেরেছেন শ্রেয়াস আইয়ার, এবং তার পরের বলেই আবার একটা হিট করতে গিয়ে কাইল জেমিসনের হাতে কিন্তু ক্যাচ চলে গেছিলো শ্রেয়াস আইয়ারের, কিন্তু সেই ক্যাচটা কাইল জেমিসন ড্রপ করে। তো ড্রপ করার পর এই 37তম ওভার 38তম ওভার, তারপর এই তার পরের ওভারেই এই ঘটনাটা ঘটে। 48 রান করে ফিরে যান শ্রেয়াস আইয়ার এবং ক্রিজে আসেন KL রাহুল। তারপর একটা কুইক সাকসেশনে আমি বলবো ওই 2-2.5 ওভার, মানে মোটামুটি 17টা বলের মধ্যেই একটা 20 রানের একটা পার্টনারশিপ হয় KL রাহুল আকসার প্যাটেলের মধ্যে। আকসার প্যাটেলও তারপর একটা সহজ ক্যাচ দিয়ে, যদিও ওই শটটারও খুব একটা প্রয়োজনীয়তা সেই মোমেন্টে ছিল না, তবু এগুলো কিছু বলা মুশকিল, এগুলো খেলার মধ্যে হয়। তো একটা আকসার প্যাটেল শট খেলতে যান, হয়তো তিনি মনে করেছিলেন সেটা তার রাডারে রয়েছে, বলটাকে লফট করেন, কিন্তু হাফ ভলি হয়ে যায়, সেই বলটা লংয়ে গিয়ে ক্যাচ হয়। তো সহজ একটা ওর একটা ক্যাচ লুপে নিল এবং আকসার প্যাটেল ফিরে গেলেন 29 রান করে। কিন্তু এই যে 29 রান আকসার প্যাটেল যোগ করলেন, এই 48 রান যে শ্রেয়াস আইয়ার যোগ করলেন, এই ইনিংসটার ভ্যালু কিন্তু অনেক অনেক। ইন্ডিয়ান ইনিংসের মধ্যে যদি আমি ধরি, ওই 61 রানের পার্টনারশিপ শ্রেয়াস আইয়ার এবং আকসার প্যাটেলের মধ্যে, এটা অন্যতম ভালো একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপটা না হলে বলা মুশকিল ছিল ওই মোমেন্ট থেকে, কেননা পিচ স্লো হয়ে গেছিলো এবং স্পিনাররা প্রচুর কার্যকরী হয়ে গেছিলো। ওই মোমেন্টে যদি ওই কুইক সাকসেশনে বলা মুশকিল যে শ্রেয়াস আইয়ার আকসার প্যাটেল যদি ওই পার্টনারশিপটা না ক্রিয়েট করতেন, যদি তাড়াতাড়ি KL রাহুল অথবা হার্দিক পান্ডিয়াকে ব্যাটন ধরতে হতো, তাহলে বলা মুশকিল যে ইন্ডিয়া এত দূর পর্যন্ত পৌঁছতে পারতো কি না। ওই পার্টনারশিপটার জন্যই 183 অবধি রানটা চলে যায় 38 ওভার 3 বলের মধ্যে, এবং প্রেশারটা অনেকটা রিলিজ হয়ে যায় KL রাহুলের জন্য। KL রাহুল যখন এখানে মাঠে আসেন, তখন স্টেজটা অনেকটা সেট আপ হয়ে গেছে। তারপর KL রাহুলকে শুধু দায়িত্ব নিয়ে খেলতে হতো। এবার সেটা আকসার প্যাটেলের সাথে দ্রুত গতিতে 17 বলে 20 রানের একটা পার্টনারশিপ করে, 203 রান, তখন আকসার প্যাটেল আউট হয়। এবং তারপরে মোটামুটি স্টেজটা সেটই ছিল, বা 49 রান বাকি ছিল হার্দিক পান্ডিয়া যখন ক্রিজে আসে, এবং একটা যথারীতি একটা ভালো পার্টনারশিপ
আশা করাও ছিল এবং আশানুরূপ পার্টনারশিপ সত্যিই হয়েছে। হার্দিক পান্ডিয়া কেএল রাহুলের মধ্যে খুবই দ্রুতগতির একটা পার্টনারশিপ, 30 বলে 38 রানের পার্টনারশিপ হয়েছে, যার ফলে ইন্ডিয়া অনেক বেশি প্রেশার মুক্ত হয়ে যায়। প্রায় 3 ওভার বাকি থাকতেই তখন দেখা যায় ম্যাচ প্রায় ইন্ডিয়ার হাতের মুঠোয় এসে গেছিলো। হার্দিক পান্ডিয়া যখন কাইল জেমিসনের একটা বাউন্সার, হ্যাঁ, কাইল জেমিসনের বাউন্সারের জবাব না দিতে পেরে হার্দিক পান্ডিয়া যখন ফিরে গেলেন ড্রেসিং রুমে, তখন তিনি 18 বলে 18 রান করে ফিরে যাচ্ছেন এবং তখন প্রায় কাজটা কিন্তু এই 18 বলের 18 রানের ইনিংসটা কিন্তু শেষ পেরেকটা তিনি গেঁথে দিয়েই মোটামুটি ফিরছেন। তখন মোটামুটি 15 বলে 11 রান মতো বাকি। কোনো মানে দৈব বলে কোনো রকম অত্যাশ্চর্য কিছু না হলে ইন্ডিয়ার ম্যাচ তখন হাতে, পকেটে চলে গেছে। ইন্ডিয়া তখন চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিয়ে অন্তত সবাই ভারতবাসীরা অন্তত ভিজুয়ালাইজ করে ফেলেছে যে ইন্ডিয়া হাতে ট্রফি চলে এসেছে। তো তারপর জাদেজা যথারীতি আসে এবং জাদেজা এসে ম্যাচটা ফিনিশ করে। লাস্টে জাদেজার ব্যাট থেকেই একটা 4 বেরোয় এবং ম্যাচটা ফিনিশ হয়। তো আরও কিছু ঘটনা রয়েছে, যেমন হচ্ছে এটা যেটা বললাম, ফার্স্ট 16-17 ওভার দেখে মনেই হচ্ছিল এটা একটা ইন্ডিয়ার ব্যাট দেখে অন্তত মনে হয়েছিল একতরফাভাবে ম্যাচ হয়ে যাবে, কিন্তু পিচের চরিত্র বুঝিয়ে দিয়েছে। আবার দুবাইয়ের চরিত্র বুঝিয়ে দিয়েছে যে এক তো এটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, প্রেশার ম্যাচ ছিল, এবং তার সাথে সাথে পিচের চরিত্রও কিন্তু পাল্টে গেল। ঠিক ওই 15 ওভার থেকে 40 ওভারের মধ্যে যে ট্রানজিশান ওভারগুলো রয়েছে, এই ট্রানজিশান ওভারে কিন্তু যেখানে পিচটা স্লো হয়ে গেল এবং যখনই আউটসাইডে আমার 4-5টা ফিল্ডার চলে গেল, সেখানে কিন্তু শর্ট খেলা খুবই সমস্যার হয়ে গেছিলো। ওই 61 রানের পার্টনারশিপটা না হলে প্রচণ্ড পরিমাণে প্রেশারে পড়ে যেত টিম ইন্ডিয়া। আচ্ছা, তারপর যেটা হলো সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা মাঝখানে যেটা আমরা বলছিলাম যে যখন আউট হয়, শ্রেয়াস আইয়ার যখন মোমেন্টে আউট হয়, তখন 11 ওভার 3 বল মতো বাকি ছিল এবং 65-66 রান মতো বাকি ছিল, বা 66 রান বাকি ছিল, এবং লাস্ট 4 ওভারে যখন হার্দিক পান্ডিয়া এবং এর ইনিংসটা অনেকটা গ্রো করে গেছে, হার্দিক পান্ডিয়া আর কেএল রাহুলের পার্টনারশিপটা, তখন লাস্ট 4 ওভারে 21 রান মতো বাকি ছিল। তারপর একটা ভালো ওভার দেখতে পাই আমরা কাইল জেমিসনের থেকে এবং হার্দিক পান্ডিয়া সেই সময় আউট হয় এবং তারপর 15 বলে 11 বাকি ছিল। মানে মোট কথা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, দেখেই বোঝা যাচ্ছে যে শেষ 10 বছরের যদি বলি দুটো খুবই কনসিস্টেন্ট দুটো টিমের মধ্যে ফাইনাল খেলা হয়েছে, যেটা পরিসংখ্যানও তাই বলছে যে এরা প্রচণ্ড পরিমাণে লাস্ট 10 বছরের যদি আমি পরিসংখ্যান দেখি, আইসিসি টুর্নামেন্ট বলুন ওডিআই স্ট্যাটস দেখুন, তাহলে দেখতে পাবেন যে এই দুটো টিম নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া লাস্ট 10 বছরের অন্যতম দুটো কনসিস্টেন্ট টিম। এই দুটো টিম যথাযোগ্যভাবেই এরা ফাইনালে গেছিলো। আমরা সবাই দেখেছি যে সেমিফাইনালে কীভাবে সাউথ আফ্রিকাকে নিউজিল্যান্ড হারিয়ে এখানে এসেছে, এবং তারপর ইন্ডিয়ার সাথে আবার খেলা। এবং ইন্ডিয়ার আরেকটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে হয়তো ওরা বরুণ চক্রবর্তীকে বেশি করে বরুণ চক্রবর্তী আগেরবার ল্যাজে গোবরে হয়ে গেছিলো। বরুণ চক্রবর্তীর সাথে ঠিকভাবে খেলাটা সেইভাবে বরুণ চক্রবর্তীর বলের উত্তর ওরা দিতে পারেনি। তো তার জন্য বোধহয় বরুণ চক্রবর্তীর কথা ভেবে ওরা বেশি করে প্র্যাকটিস করেছে, বা ওই ধরনের ওরিয়েন্টেড প্র্যাকটিস যাই হোক না কেন হয়েছিল, কিন্তু উল্টো দিক দিয়ে কুলদীপ যাদব যে দুটো উইকেট ওইখান থেকে বার করে দেবে, এগুলো কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বলা যেতে পারে। যে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ওইখানেই রাচিন রবীন্দ্রার ওই একটা ইনিংস বিল্ড আপ করা শুরু করে দিয়েছিলেন। সেই মোমেন্টে কুলদীপ যাদব প্রথম বলে এসেই যেভাবে রাচিন রবীন্দ্রাকে নিয়ে নিলেন, আউট করে ফেললেন, এবং তার পরের ওভারেই উইলিয়ামসনকে কট অ্যান্ড বোল্ড করলেন। ওইটাই কিন্তু আমার মনে হয় ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হতেও পারে, বলা যেতে পারে। কিন্তু তখনও ম্যাচের কিন্তু অনেকটা বাকি ছিল, আরও ভালো খেলা যেতে পারতো, কিন্তু ম্যাচের চরিত্র আমি বলছি, পিচ তো দুবাইয়ের পিচ নর্মালি স্লো পিচ, ভালো স্পিন হয়, এবং এই কারণের জন্যই রানের টোটালটা ওই 250-260-এর মধ্যেই দাঁড়িয়ে গেল। কিন্তু টার্গেট হিসেবে খারাপ ছিল না টার্গেট। এবং তারপরে
সত্যি বলতে কি ওই যে প্রথম 15-16 ওভার ইন্ডিয়ার যদি একটু পর্যালোচনা করা যায়, তাহলে ওই প্রথম 15-16 ওভার এবং রোহিতের ইনিংসটা অসাধারণ। হ্যাঁ, ওই ইনিংসটা না থাকলে, ওই ইনিংসটা যদি দায়িত্ব নিয়ে না হতো, তাহলে ইন্ডিয়া কিন্তু প্রথম থেকেই ধাক্কা খেতে পারতো। তো সুতরাং আমার মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে আর কি টার্নিং পয়েন্ট হতে পারে। আহ, দেখুন, ম্যাচের টার্নিং পয়েন্ট যেগুলো হতে পারতো, সেই টার্নিং পয়েন্টগুলো কিন্তু খুব একটা রক্ষা পায়নি। লাইক আমি যদি বলি, এখন শ্রেয়াস আইয়ারের যে ক্যাচটা কাইল জেমিসন ফেললো, ঠিক তার পরের ওভারেই কিন্তু পরের 2-3 ওভারের মধ্যেই কিন্তু শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়। তো যে ক্যাচগুলো ড্রপ হয়েছে বা যেখানে হয়েছে, সেখানে কিন্তু তার তারপরে কিন্তু বেশিক্ষণ সেই ব্যাটসম্যান আর খেলতে পারেনি বা দুঃখ দিতে পারেনি অন্য ব্যাটস। সুতরাং এইগুলোকে টার্নিং পয়েন্ট ঠিক বলা যেতে পারে না, কিন্তু আমার মনে হয় যে যদিও নিউজিল্যান্ড ম্যাচটা হয়তো জিততে পারতো, যদি কনসিস্টেন্টলি তারা ওই মিড ওভারটাতে ওই 61 রানের পার্টনারশিপ যদি না হতে দিত। ওই সময় রোহিত শর্মা ফিরে যাওয়ার পরেই হয়তো যদি আরও 10-15 রানের মধ্যেই যদি আর একটা কোনো অঘটন ঘটে যেত ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে, তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতো। কিন্তু ওই 61 রানের একটা বড় পার্টনারশিপই কিন্তু স্টেজটা মোটামুটি সেট করে দিয়ে চলে যায়। পরে KL রাহুল, হার্দিক পান্ডিয়া, এদের জন্য ম্যাচটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং ম্যাচটা নিউজিল্যান্ডের থেকে দূরে চলে যায়। যখন লাস্ট 2-3 ওভার বাকি থাকতেই কিন্তু টোন মোটামুটি সেট হয়ে গেছিলো যে ইন্ডিয়ার পকেটে ম্যাচটা চলে গেছে। তো সেদিক থেকে দেখতে গেলে নিউজিল্যান্ডকে হয়তো আরও অ্যাভারেজ স্কোর, যেটা মোটামুটি 240-250 অ্যাভারেজ স্কোর যেটা হয়েছে, তার থেকে ফাইনাল ম্যাচ যেহেতু তার একটা ইম্পর্টেন্স আরও বেশি, সেক্ষেত্রে যদি দেখতে পাই আরও 20 রান যদি এক্সট্রা হতে পারতো, হয়তো খুবই ভালো হতো নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ড হয়তো 20 রান হলে হয়তো নিউজিল্যান্ডের দিকে ম্যাচটা চলে যেত, আরও প্রেশারে পড়ে যেত ইন্ডিয়া, কিন্তু সেটা হয়নি। আর ওই দিকে শেষ দিকে ওই 2-3টে, একটা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ, 100 রানের ওপরের ওপেনিং পার্টনারশিপ, এটা ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে বলা যেতে পারে। গিলের সাথে রোহিত শর্মার ওই রকম একটা ফাস্টার ইনিংস, মোটামুটি 15-16 ওভারের মধ্যে, 14 ওভার 15 ওভারের মধ্যেই 100 রানে পৌঁছে যাওয়া, এবং তারপর রানের গতিটা তারপরের 10 ওভার রানের গতিটা মন্থর হলেও সেই গতি অব্যাহত রাখতে সক্ষম হওয়া শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের, এবং 61 রানের একটা পার্টনারশিপ, এইগুলোই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। আর সেই রকম অর্থে ম্যাচের কোনো টার্নিং পয়েন্ট আমার মতে সেই অর্থে নেই, তার কারণ রানটা খুব যে বেশি ছিল তা বলা যেতে পারে না। তবে টার্গেট হিসেবে খারাপ ছিল না, এটা নো ডাউট। কেননা যেটা অ্যাভারেজ টোটাল হিসেবে যদি দুবাইতে দেখি, তাহলে টার্গেট হিসেবে ম্যাচটা কিন্তু খারাপ ছিল না, এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, এবং দুটো টিমই প্রমাণ করে দিয়েছে তারা কেন এত বেশি কনসিস্টেন্ট। এবং কোনো মোমেন্টেই, যেমন যে মোমেন্টে হার্দিক পান্ডিয়া আউট হয়েছে, সেই মোমেন্টে মনেই হচ্ছিল না যে হার্দিক পান্ডিয়া ওই মোমেন্টে আউট হতে পারে, কিন্তু নিউজিল্যান্ড বলেই হয়তো মানে তখনও আশাহত হয়নি তারা, এবং আশা ছাড়েনি ম্যাচটার প্রতি, তখনও তারা আশা রেখেছিল। সত্যি অসাধারণ একটা ফাইনাল ম্যাচ, অসাধারণ একটা ফাইনাল ম্যাচ। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। 2017 সালের যেভাবে আমরা কোণঠাসা হয়ে গেছিলাম, বা ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, 3টে ইউনিটই পাকিস্তান একবারে আমাদের পর্যদস্তু করে দিয়েছিল। সেই জায়গা থেকে ফিরে এসে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন, এটা খুবই অসাধারণ লাগছে একটা ভারতীয় হিসেবে, আমার খুবই গর্বের একটা বিষয়। 2013 সালের সেই হাড্ডাহাড্ডি ম্যাচটার কথাও মনে পড়ে যাচ্ছে, যেখান থেকে একটা না জেতা ম্যাচকে কীভাবে জেতাতে হয় MS ধোনি তার ক্যাপ্টেন্সি দিয়ে বুঝিয়েছিলেন। আজকে রোহিত শর্মা ক্যাপ্টেন্স নক খেলে সেই দায়িত্বটা যথাযথভাবেই পালন করেছেন। হয়তো আরও বেশি থাকতে পারতেন ক্রিজে, আরেকটু থাকলে হয়তো ভালো হতো, নিজস্ব পার্সোনাল অ্যাচিভমেন্ট হয়তো আরও কিছু বাড়তো, আরও একটা 100 আমরা যথারীতিভাবেই দেখতে পেতাম, কিন্তু সেটা হয়নি। সেটা খেলার মধ্যে, ওটা কিছু বলা যায় না, ওটা হতেই পারে। তো বিশ্লেষণ করলে যদি আমরা দেখি যে এই মোটামুটি ম্যাচের হাল হাকিকাত, ম্যাচের মোটামুটি সারমর্ম এই যে ইন্ডিয়া যোগ্য হিসেবেই ম্যাচ জিতেছে, এবং খেলা কিন্তু খুবই ভালো হয়েছে। প্রতিযোগিতামূলক স্তরে এই রকম খেলা দেখতে পাওয়ার সুযোগ সত্যি মানে কালেভদ্রে হয়ে থাকে।
আর শেষে বলতেই হয় যেটা, কে এল রাহুলের কথাটা। কে এল রাহুলও একটা আয়রনি, যেটার জন্য দু বছর আগেও আমরা দেখি যে 2023 সালের ওয়ার্ল্ড কাপে 2023 সালের ওয়ার্ল্ড কাপে ওই মন্থরতম ইনিংস, 107 বলে 63 রানের ইনিংসের জন্য প্রচণ্ড সমালোচিত হয়েছিল। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বিশ্বের সমস্ত জায়গা থেকেই সমালোচনা এসেছিল কে এল রাহুলের জন্য। কিন্তু কে এল রাহুলের ওপর টিম ম্যানেজমেন্টের এই আস্থা ছিল, এবং সেই আস্থার তিনি যোগ্য মানে সম্মান দিয়েছেন। এই টোটাল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তার অবদান অনস্বীকার্য। কিপার হিসেবে বলুন বা হিসেবে বলুন, কয়েকগুলো ভুল হয়তো আছে কিপার হিসেবে, কিন্তু ব্যাটসম্যান হিসেবে কোনো ভুল সেই অর্থে দেখা যায়নি। প্রচণ্ড দায়িত্ব নিয়ে সেমিফাইনালে খেলেছেন, এবং ফাইনালেও তিনি যথারীতি 32 বলে 33 রানের একটা একটা ইনিংস খেলে ম্যাচটাকে পার করে দেন ইন্ডিয়ার জন্য। তো কে এল রাহুলের জন্য অত্যন্ত ভালো লাগছে, এবং টিমটার একটা অসাধারণ ব্যালেন্স। আমাদের ইন্ডিয়ান টিমের এই যে 4টে স্পিনারে খেলা যবে থেকে শুরু হলো মোটামুটি, তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে টিমটার একটা ব্যালেন্স রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর কি মানে এই টিমটার মধ্যে সত্যি গভীরতা, ব্যাটিং গভীরতা, বোলিং গভীরতা সব কিছুই ছিল। ফিল্ডিংও যথারীতি খুবই ভালো হয়েছে টুর্নামেন্ট জুড়েই। ক্যাচ হয়তো কিছু ফসকেছে, সেগুলো খেলার অঙ্গ, পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম। কিন্তু খুবই ভালো লাগছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান। সত্যি ডিজার্ভিং উইন এটা একটা। আর আর কার কথা বলা যেতে পারে? হ্যাঁ, সত্যি কথাই বলতে যে কেন টিম ম্যানেজমেন্ট অক্ষর প্যাটেলকে তাকে কে এল রাহুলের ওপরে খেলাচ্ছে, বা কিছু হয়তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্যও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে ভিত্তিস্তম্ভ হিসেবে অক্ষর প্যাটেল দেখিয়ে দিয়েছে ও কেন যোগ্যতম হিসেবেই 5 নম্বরে খেলেছে। এবং কে এল রাহুল, অক্ষর প্যাটেল, কে এই শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, এদের নাম হয়তো আপনারা ওই স্কোর বোর্ডের ওই জায়গাটাতে আপনারা হয়তো সবসময় দেখতে পাবেন না। হয়তো তারা 40 রান, 45 রানে, হয়তো 50 রান কখনো ওই ইনিংসগুলো খেলেছে। যেমন আগের নিউজিল্যান্ডের ম্যাচটাতেই যখন 30 রানে 3 উইকেট পড়ে গেছিলো, তখন একটা অসাধারণ শ্রেয়াস আইয়ারের ইনিংস ছিল, 79 রানের একটা ইনিংস, যেই ইনিংসের উপর ভিত্তি করেই ইন্ডিয়া সেই ম্যাচটা জেতে বলা যেতে পারে। তো সেই সেই এই যে এই মিডল অর্ডারে 4 নম্বর 5 নম্বরে ব্যাট করতে এসে অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ারের যে অবদান আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপেও দেখেছি শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে, অক্ষর প্যাটেলের ক্ষেত্রে। তো এই অবদানগুলো ভোলার নয়। এই অবদানগুলো মানে এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট যে ভরসা করে ওদের ওই জায়গাটাকে খেলিয়েছে, এবং তার যোগ্য সম্মান এরা দিয়েছে, সুযোগের সদ্ব্যবহার করেছে, এটুকুই বলার। সুতরাং অসাধারণ একটা জার্নি ছিল। এই মোট মিলিয়ে 3টে গ্রুপ স্টেজ ম্যাচ, এবং তারপর সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে, এবং তারপর ফাইনাল, অর্থাৎ 5টা ম্যাচই জিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। অসাধারণ কয়েকগুলো ইনিংস আমরা দেখতে পেয়েছি এখানে। কোহলির ব্যাট থেকে অসাধারণ, পাকিস্তান ম্যাচে অসাধারণ একটা সেঞ্চুরি এসছে, সেমিফাইনাল ম্যাচে অসাধারণ একটা ব্রিলিয়ান্ট ইনিংস এসছে। তো অসাধারণ একটা মানে কি বলবো, এই জার্নিটা বলে বোঝানো সম্ভব নয়। যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চ্যাম্পিয়ন। তো ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এমন নয় যে কোনো একটা অঘটনের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, তা নয়, ডিজার্ভিং চ্যাম্পিয়ন। অসাধারণ। তো দেখা যাক এরপরে 2024 সালে যেভাবে T20টা জিতলো, এবং সত্যিকারেরই রোহিত শর্মা একটা রেকর্ড সেট করে দিল যে 4টে আইসিসি ফাইনাল খেললো, এবং তার মধ্যে 2টো ফাইনালে ক্যাপ্টেন হিসেবে জিতলো। সত্যি মানে অসাধারণ রেকর্ড এটা একটা। জানি না কী ডিসিশান হবে 2027 অবধি কন্টিনিউ করবে কি না রোহিত শর্মা বা কিছু, কিন্তু যতদূর শোনা যাচ্ছে বিসিসিআই বা ইয়েতে, তো মানে রোহিত শর্মা যদি ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে 2027 ওয়ার্ল্ড কাপটা রেখে থাকেন, তাহলে হয়তো বিসিসিআই তাকে ব্যাক করবে এবং চান্স দেবে। কেননা
তিনি যথাযথ পোটেনশিয়াল দেখিয়েছেন ব্যাটে। প্রথম দিকে যে স্টার্টগুলো দরকার ছিল সেই স্টার্টগুলো রোহিত শর্মা দিয়েছে ইন্ডিয়াকে, এবং ফাইনালেও সেইটা আবার দিল। এবং এই স্টার্টটা হয় এবং এই ইনিংসটা আমি আরও বলবো দায়িত্ব সহকারে, কেননা লাস্ট কয়েকটা ম্যাচে খুব সমালোচনার শিকার হচ্ছিলেন যে তিনি রেসপন্সিবিলিটি নিয়ে হয়তো মানে রেসপন্সিবিলিটি সেই অর্থে নিয়ে ব্যাট করছেন না। তার কারণ হচ্ছে তিনি খুবই ছোট ছোট ইনিংস খেলে আউট হয়ে যাচ্ছিলেন বা ফিরে যাচ্ছিলেন ড্রেসিং রুমে। সেটা ভক্তরা বলুন, বিসিসিআই মানে আমাদের যারা বলুন তারা খুব একটা মেনে নিতে পারছিল না, কেননা রোহিতোচিত ইনিংস সেগুলো হচ্ছিল না। কিন্তু রোহিত শর্মা একটা বিশাল বড় মাপের প্লেয়ার এবং আমরা সবাই জানি অসাধারণ ক্যাপ্টেন, এবং সেটা আবার প্রমাণিত হলো যেভাবে তিনি রোটেশন করিয়েছেন বোলারদের, এবং 10 নম্বর ওভারের পর যেভাবে তিনি আমাদের কুলদীপ যাদবকে নিয়ে এসছেন, ওই সময় সুইচ করে কুলদীপ যাদবকে নিয়ে এসছেন এবং কুলদীপ যাদব প্রথম বলেই উইকেট দিয়ে দিয়েছে রাচিন রবীন্দ্রকে বোল্ড করে। এইগুলো অসাধারণ কয়েকগুলো ডিসিশন, এবং সেই ডিসিশনগুলোই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে। নমস্কার, আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।